প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের আজকে আমার এই চ্যাপ্টারের উপরে লাস্ট ক্লাস, একদম সর্বশেষ ক্লাস। তো আমাদের অনেকগুলা ক্লাসই নিয়েছি। প্রথম দিকে অনেকটা তাড়াহুড়া করে পড়িয়েছিলাম, যেহেতু দ্রুততম সময়ে চ্যাপ্টার শেষ করতে করার একটা নির্দেশনা ছিল। যাই হোক, পরে যে অতিরিক্ত ক্লাসগুলো পেলাম, আমার মনে হয় না তোমাদের আর কোনো এই চ্যাপ্টারের উপর আর কোনো প্রবলেম থাকবে। যাই হোক, আজকে আমি আমি কিন্তু তোমাদের মোটামুটি সবগুলাই পড়িয়েছি, কোনো সাইডই বাদ রাখি নাই। সব টপিক প্রত্যেক সাইড থেকেই মোটামুটি তোমাদের পড়ানো হয়েছে। তো আসছি আজকে, আসলে আমি তোমাদের এই হাইড্রার মোটামুটি কোনো সাইড তো বাদ নেই, সবই পড়ানো হয়ে গিয়েছে। তো আজকে আসো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো কিভাবে হাইড্রার কোশ্চেন গুলা কিরকম হতে পারে এই চ্যাপ্টার থেকে, এবং তার আনসার গুলাই বা তোমরা কিভাবে আসলে লিখবা, এটা অত্যন্ত সেই দিক বিবেচনায় আজকের ক্লাসটাই আসলে ফিনিশিং ক্লাস হলেও এই চ্যাপ্টারের উপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেননা তোমরা শুধু পড়লেই তো হবে না, সেই আনসার গুলা কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদেরকে একটু শিখতে হবে। তো যাই আমরা মোটামুটি আহ চলে যাই। কয় মিনিট? মোটামুটি তোমরা এখন শীত কিন্তু বাড়ছে, আস্তে আস্তে শীত বাড়ছে, ভাইরাল ফিভার গুলা বাড়তে থাকবে। এবং ভাইরাল ফিভারের সাথে মোটামুটি মানে আহ, মিলেমিশে কিন্তু একাকার হয়ে গিয়েছে করোনা। করোনা ভাইরাল ফিভার দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য আর নেই। এখন সিমটোমেটিক কোনো পার্থক্য নেই, সব একই। শুধু আছে হচ্ছে যে করোনাটা ভাইরাল ফিভারের মতোই, কিন্তু আসলে যে কোনো সময় সে মানে টার্ন করতে পারে খুব কোনো দুর্বলতা পেলেই, কোনো রকমের অবহেলা বা শারীরিক বা ফিজিক্যাল কিছু ডিসএবিলিটি যদি থাকে বা কোনো প্রবলেম যদি থেকে থাকে আগে, এবং এর সাথে তুমি যদি অবহেলা আমরা করি, তাহলে কিন্তু করোনাটা যে কোনো সময় কিন্তু খারাপ দিকে টার্ন করতে পারে। এই জন্য তোমরা নিজেরা নিজেরা তো তোমরা সিরিয়াস থাকবেই। যতই আহ, নিজেরা সিরিয়াস থাকবে, সাথে কিন্তু বাড়িতে বাবা মা সহ যারা বয়স্ক আছে তাদের ব্যাপারেও কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আর একটা বছর, আমার যেটা ধারণা, যে আর একটা বছর যদি আমরা এইভাবে সতর্কতার সাথে চলি, তাহলে কিন্তু আমাদের কাউকে আর ওইভাবে অকালে প্রাণ হারাতে হবে না। মানুষ রোগে ভোগে, বিভিন্ন রকমের জটিল রোগে ভোগে মারা যায়, সেটা আলাদা জিনিস। কিন্তু মহামারীর সময় প্রথম কাজই হচ্ছে নিজেকে মানে দূরে রাখা, কন্ট্রাকশনে দূরে রাখা, যতটা পারা যায় সেফে রাখা, যেন বিপদটা চলে গেলে আমরা আবার ওপেন হতে পারবো। তো সেই জন্য এখন তোমাদেরকে সচেতন থাকতে হবে। আর তোমরা তো জানো যে অনেক ইয়াং ছেলে পেলেও কিন্তু এই করোনার কারণে অবহেলা, এরা কিন্তু জাস্ট মারা যাচ্ছে বেশিরভাগই কিন্তু মানে গুরুত্ব না দেয়। এটা গুরুত্ব না দেওয়ার কারণে এটা এমন পর্যায়ে গিয়ে সিরিয়াস হয়ে যায়, যেখান থেকে আসলে আর ব্যাক করা সম্ভব না। তো এই জন্য বি কেয়ারফুল, সবাই সাবধান থাকবে। আমরা আসি আহ সৃজনশীল প্রশ্নে, আমরা চলে আসি যে প্রশ্নগুলো কিভাবে হবে সেইটাতে আসি। দেখো, এখানে দুইটা আমরা প্রশ্ন দিয়েছি। এখানে প্রথমে উদ্দীপকটা দেয়া আছে কি, একটু সরিয়ে দিই তাহলে বোঝা যাবে। এখানে উদ্দীপকটা দেয়া আছে যে একটি মাংসাশী মিঠা পানির জীব, এদের উড়ীয় প্রতিসম দেহের এক প্রান্ত খোলা, অপর প্রান্ত বন্ধ। এক প্রান্ত খোলা, অপর প্রান্ত বন্ধ। এ জীবের খোলা প্রান্ত দিয়ে একটি বি জীব প্রবেশ করে ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে,
এবং পরস্পর থেকে উপকৃত হয়। নিশ্চয়ই আমরা যারা ক্লাস করেছি তারা খুব সহজেই বুঝতে পারবো আসলে এই উদ্দীপকে কোনটাকে বোঝানোর চেষ্টা করছে, তাই তো? উদ্দীপকে কাকে বোঝানোর চেষ্টা করছে? একটা মিঠা পানির মাংসাশী জীব যারা অরীয় প্রতিসম তো আমরা নিরারিয়া পর্ব পড়েছি, তাই তো? হাইড্রা, আমরা বুঝে যাবো। এবং হাইড্রা যে এর খোলা একটা প্রান্ত আছে সামনের দিকে, আর একটা প্রান্ত তো বন্ধ। তো ওই খোলা প্রান্ত দিয়ে আর একটা জীব প্রবেশ করে সহাবস্থান করে এবং পরস্পর পরস্পরের দ্বারা উপকৃত হয়, দ্যাট মিন মিথজীবিত, তাই তো? মিথজীবিতা উভয় যদি উপকৃত হয় তাহলে সেটা হবে মিথজীবিতা। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে কি, সিলেন্ট্রন। সিলেন্ট্রন কি? এখন সিলেন্ট্রন কি, আমি একটা কোশ্চেন জাস্ট একটু ভালো করে তোমাদের কিভাবে লিখতে হয়। সিলেন্ট্রন কি, এত জটিল ভাবে এত কিছু না লিখে সিলেন্ট্রন বা তোমার দেহগহ্বর যেটা, তাহলে এটা কি হবে? সিলেন্ট্রন হচ্ছে এক ধরনের দেহগহ্বর। খালি দেহগহ্বর লিখলে কিন্তু হবে না, সেটা কোন পর্বের প্রাণী বলতে হবে। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যপূর্ণ দেহগহ্বর, বৈশিষ্ট্যপূর্ণ দেহগহ্বর, নিডারিয়া পর্ব, বৈশিষ্ট্যপূর্ণ দেহগহ্বর, এই তিনটা কিন্তু শব্দ তোমাকে বলতে হবে। তাহলে বোঝা যাবে বৈশিষ্ট্যপূর্ণ কেন, কারণ এটা বিশেষ ধরনের দেহগহ্বর। দেহগহ্বর তো অনেক আছে, অনেক প্রাণীতেই দেহগহ্বর আছে, আমাদের আছে। দেহগহ্বর বললেই তো হবে না, বৈশিষ্ট্যপূর্ণ দেহগহ্বর যেটা নিডারিয়া পর্বের প্রাণীতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য সিলেন্ট্রন। এইভাবে কিন্তু সংজ্ঞাগুলি লিখতে হবে। নেক্সট আমরা আসি যে হাইড্রার দ্রুত চলন কিভাবে সম্পূর্ণ হয়। দ্রুত চলন আমরা পড়েছি যে মেইন আছে দুইটা চলন, একটা হচ্ছে সমারসল্টিং আর একটা হচ্ছে লুপিং। তো সমারসল্টিং কিন্তু বা ডিগবাজি, যেটা কিন্তু দ্রুত চলার জন্য, দ্রুত চলার জন্য, দ্রুত চলার জন্য এটা সব এইটা ব্যবস্থা। লুপিংটা হচ্ছে লম্বা দূরত্ব চলার জন্য, লম্বা দূরত্ব, এটা মনে রাখতে হবে। যেটাই আসুক, তোমার দ্রুত চলন আসুক আর লম্বা দূরত্ব আসুক, আচ্ছা যাই হোক। তো এইটা তুমি যেভাবে বইয়ে আছে যেভাবে পড়িয়েছি ঠিক ওইভাবে লিখবা। নেক্সট আছে উদ্দীপকের এ জীবে গ্রীষ্মকালে যে ধরনের প্রজনন সম্পন্ন হয় তার বর্ণনা। উদ্দীপকের এ জীব মানে হচ্ছে তোমার হাইড্রা, আর বি জীব তার মধ্যে প্রবেশ করে মানে শৈবাল। তো হাইড্রা, হাইড্রা গ্রীষ্মকালে কি ধরনের প্রজনন করে থাকে? এটা কি যৌন না অযৌন? গ্রীষ্মকালে নিশ্চয়ই না, যৌন প্রজননটা সাধারণত খাদ্যের অপ্রতুলতা যখন থাকে তখন আংশিক, হ্যাঁ। আর যৌন প্রজনন, অযৌন প্রজনন যেমন আমরা মুকুল উদ্গম, গ্রীষ্মকালে যখন খাবারের প্রাচুর্যতা থাকে তখন কিন্তু তারা মুকুল উদ্গম সম্পন্ন করে থাকে। তাহলে এই মুকুল উদ্গম কিভাবে ঘটে আমরা ওই যে পড়িয়েছিলাম, ঠিক সেইটা কিন্তু তোমাকে বর্ণনা। বাজে কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না। ছবি যদি এখানে দিতে পারো, একটা হাইড্রা এঁকে জাস্ট একটা মুকুল, সাইডে একটা মুকুল এঁকে দেবে, শিশু হাইড্রা, এইটুকু একটা নেক। আর আঁকতেও কিন্তু অনেক সময় নেওয়া যাবে না, তোমার যেন বোঝা যায় যে এটা হাইড্রা এটা মুকুল, হ্যাঁ। এবং দ্রুত আঁকতে হবে, কারণ লিখতেই তো তোমার অনেক সময় লাগবে। উদ্দীপকের এ ও বি জীবের মধ্যে বিদ্যমান সহাবস্থানকে তোমার মতামতের আলোকে মূল্যায়ন করো। এ এবং বি জীবের মধ্যে বিদ্যমান সহাবস্থান, তাহলে এ এবং বি জীবের মধ্যে সহাবস্থানটা হলো কি? এই সহাবস্থানটাকে আমরা কি বলবো? মিথজীবিতা। তাহলে এই সহাবস্থানকে তোমার মতামতের আলোকে মূল্যায়ন করা। মূল্যায়ন কেন বলছে? এই যে শব্দটা মূল্যায়ন, মূল্যায়ন মানে তুমি যে বলছো যে এটা মিথজীবিতা, শৈবাল এবং হাইড্রা এরা মিথজীবী হিসাবে বসবাস করে থাকে, তাহলে মিথজীবী যে বললা তার ব্যাখ্যাটা কি? কে কার দ্বারা উপকার হচ্ছে, সেই কথাগুলা বলাটাই হচ্ছে মূল্যায়ন করা, অর্থাৎ বিচার করা। তোমার তথ্য দিয়ে তুমি তাকে বিচার করবা যে হ্যাঁ এটা মিথজীবিতা, এইটার আমি বিচার করতেছি কারণ হচ্ছে এই এই ঘটে, হাইড্রা এই উপকার পায়, শৈবাল এই উপকার পাচ্ছে, সো দিস ইজ দ্য মিউচুয়ালিজম, এইভাবে তোমাকে বলতে হবে। গেল তাহলে একটা। এবার আসি আমরা আর একটাতে আসি, আর একটা প্রশ্নে আসি। এখানে ভুল হয়ে গেছে। আচ্ছা এইখানে একটা চিত্র দেয়া আছে দেখো, এইখানে আছে এন, এন দেয়া আছে দেখো, এই যে এন, এন দেখা যাচ্ছে, এই যে একটা কোষকে বোঝাচ্ছে। এই কোষটা কি আমরা পড়েছি? এই কোষটা হলো নিডোব্লাস্ট কোষ, তাই তো?
নিডোব্লাস্ট কোষ কিন্তু এখানে। হ্যাঁ, এই যে তোমার নিডোসিল বের হয়ে আছে, হ্যাঁ, তারপরে ওই যে ভিতরে দেখো, এই যে দেখো এর ভিতরে এই যে পেঁচানো আছে ফ্লাজেলা, তো এটা নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ গেল। আর এখানে পি, পিটা হচ্ছে তোমার, এটা তো গ্যাস্ট্রোডার্মিস, এটা গ্যাস্ট্রোডার্মিস আর এটা এক্টোডার্মিস, তাই না? বাইরেরটা হচ্ছে এক্টোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিসের এই কোষগুলি, এই যে কোষ অ্যামিবয়েড কোষগুলি দেখা যাচ্ছে, হ্যাঁ, বা গ্রন্থি কোষ যেটাই বলি আমরা, অসুবিধা নেই, এগুলো তো ট্রান্সফার হয়। তো এখানে গ্যাস্ট্রোডার্মিসের কোষ। আর এখানে হচ্ছে এক্টোডার্মিস। এক্টোডার্মিস এটা কি? পেশি আবরণী কোষ, এমটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো আমরা চিত্রটা বুঝলাম। এখন দেখি কোশ্চেন কি দিয়েছে আমাদের। প্রশ্নে আছে মিথজীবিতা, এখানে একটু ভুল আছে। মিথজীবিতা কাকে বলে? মিথজীবিতা এটা হচ্ছে, মিথজীবিতা কি? মিথজীবিতা হচ্ছে দুটো প্রাণীর একত্রে সহাবস্থান বোঝাবে, যেখান থেকে একত্রে বসবাস, দুইটা প্রাণীর একত্রে বসবাস, সেটা দুইটা প্রাণীকে ভিন্ন ধর্মী, ভিন্ন বৈশিষ্ট্যের দুইটা প্রাণী একত্রে বসবাস করবে এবং সেখানে উভয় উভয় দ্বারা গঠিত। ক্লিয়ার? এরপর আসলে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া আমরা পড়েছি, এটাকে হাইড্রার কি বলা হয়? কঙ্কাল। তো হাইড্রার একটোডাম, এন্ডোডাম, হ্যাঁ, একটোডাম, এই হচ্ছে একটোডাম আর এই হচ্ছে এন্ডোডাম। এই মাঝখানে এই যে দেখো অকোষীয় স্তর, কোনো কোষ নাই কিন্তু, অকোষীয় স্তর জেলিন নাই, অকোষীয় যে স্তরটা থাকে, হ্যাঁ, এই একটোডাম এন্ডোডামের মাঝখানে, সেইটাকে বলা হয় মেসোগ্লিয়া, তাই তো? এটাকে হাইড্রার কঙ্কাল বলা হয় এবং এই স্তরে কিন্তু স্নায়ু কোষগুলি সংলগ্ন থাকে। এই স্তরে কিন্তু স্নায়ু কোষগুলি সংলগ্ন থাকে, কথাগুলো তোমাকে বলতে হবে। এরপর আসি আমরা যে এন চিহ্নিত কোষের গঠন বর্ণনা করো। এন চিহ্নিত কোষ, এন চিহ্নিত কোষ কোনটা? এই যে এন চিহ্নিত কোষ। এন চিহ্নিত কোষ মানে নিডোব্লাস্ট কোষের গঠন, আমরা পড়েছিলাম নিডোব্লাস্ট কোষের গঠন, চমৎকার ভাবে পড়েছি। ছবিটা এক টান দিয়ে এঁকে লেবেলিং করে তোমার মেইন মেইন কথাগুলো তোমাকে বলে দেবে, তাহলে টিচার কিন্তু বুঝতে পারবে আসলে কনসেপশন ক্লিয়ার। কোনো আজে বাজে বেশি কথা বলবো না, ছবি আঁকবা, সলিড কথা তুলবে। ভুল এই এক এক পাতা লিখবা, প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এগুলি পাওয়া যায়। ফুল আনসার কিন্তু জিরো, সবকিছু লিখেছে কিন্তু জিরো। আমার কাছে খাতা আসলে কিন্তু একদম অ্যাকুরেট মার্কিং হবে, কোনো রকম মানে পার পর কিন্তু কোনো সুযোগ নেই। একদম ফুল আনসার তুমি সুন্দর, তোমার হাতে মানে খাতার মধ্যে হাত দেওয়া যাবে না এরকম হবে, কিন্তু কিছুই নেই। যদি ইনফরমেশন না থাকে আমার কাছে কিন্তু তার কোনো মূল্য নেই। একদম সলিড কথাটুকু লিখতে হবে, ছবি আঁকতে হবে এবং সলিড কথা লিখতে হবে, কোনো আজে বাজে কোনো কথা বলা যাবে না। এটা কিন্তু আর্টস না বিজ্ঞান, বিজ্ঞান মানেই হচ্ছে একদম জিস্ট কথাটুকু বলতে হবে, টু দা পয়েন্ট। আচ্ছা, এরপর আসি আমরা এন চিহ্নিত অংশ গেল, এম ও পি চিহ্নিত অংশের ভিন্নতা বিশ্লেষণ করো। এম আর পি চিহ্নিত অংশ বলছে, কিন্তু কোষ কিন্তু বলে না। এম আর পি চিহ্নিত অংশ কি? এম চিহ্নিত অংশ হলো এক্টোডার্মিস, এ পি চিহ্নিত অংশ হলো গ্যাস্ট্রোডার্মিস। এদের ভিন্নতা বলতে কি? এদের তোমার এই যে এখানে কয় ধরনের কোষ আছে, কি আছে, সেইগুলো তোমাকে বলতে হবে, বুঝা গেল? গেল এই একটা। আর একটা কোশ্চেনে আমরা আসি, এইরকম চিত্র দেওয়া থাকবে, দেখো এরকম চিত্র দেওয়া থাকলো, আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লুপিং, আর এটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি, হ্যাঁ। তো তোমার এখানে বলবে সৃজনশীলে মেসোগ্লিয়া কি? সিলেন্ট্রনকে পরিপাক, সংবহন, গহ্বর বা পরিপাক, পরিবহন, গহ্বর বলা হয় কেন? কেননা এর ভিতরে কি পরিপাকের কাজ যেমন চলে, ওই যে তোমার সে পরিপাকের কি কাজটুকু চলে ওইটুকু তোমাকে বলতে হবে। পরিবহনের কোন কাজটুকু হয় সেটুকু তোমাকে বলতে হবে, কোনো আজে বাজে কথা না। পরিপাকের কি কাজটুকু হচ্ছে, ফ্লাজেলার কোষগুলি ওখানে ভিতরে কারেন্ট তৈরি হচ্ছে, ফ্লাজেলার কোষগুলির মুভমেন্টের কারণে খাবারগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে, এটাই কিন্তু পরিপাকের কাজ হচ্ছে। আর পরিবহনের কাজ হচ্ছে যে এই যে খাবার ভিতরে নিয়ে আসতেছে, আবার অপাচ্য অংশ বের করে দিচ্ছে, এই কাজটাই কিন্তু করতেছে। এই জন্য পরিপাক পরিবহন দুটার কাজ কিন্তু। চিত্র এ দ্বারা কি নির্দেশ করে করা হয়েছে বর্ণনা করা। এইটা হচ্ছে এ চিত্র, এটা হলো বি চিত্র, এটা হচ্ছে লুপিং। আর এখানে বলছে কি লম্বা দূরত্ব অতিক্রমের জন্য চিত্র বি চিত্র এ এর তুলনায় বেশি যথাযথ ব্যাখ্যা করে।
ও সরি, এইটাই হবে হচ্ছে হুম, এটা হলো চিত্র এ, এটা চিত্র বি, এটা চিত্র এ, এটা চিত্র বি। তার মানে চিত্র এ তে চিত্র এ তে এ দ্বারা কি নির্দেশ করছে যদি বলে, এটা এটা দিগবাজি। আর বি, চিত্র বিটা হচ্ছে এইটা। বি হচ্ছে এর তুলনায় লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো সেখানে তোমাকে লম্বা দূরত্ব কিভাবে যাচ্ছে, এই যে বেশি জায়গা কিভাবে নিচ্ছে, ডিগবাজি দিয়ে তো আর তোমার লম্বা দূরত্ব নিচ্ছে না, কিন্তু ডিগবাজি দিয়ে কিন্তু তোমার এই যে হাইপোস্টোমটা এখানে নিয়ে আসতেছে। আবার সেখানে দ্রুত দ্রুত ডিগবাজি দিয়ে দ্রুত যাচ্ছে, কিন্তু সে কিন্তু দূরত্ব বেশি নিতে পারছে না। এই দূরত্ব বেশি নেওয়ার জন্য কিন্তু লুপিং, সে কথাটা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, দেখো যে চিত্র এ চলন প্রক্রিয়াটি হচ্ছে এটার লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়া। অন্যদিকে সরি, ওইটাই মনে হয়, হ্যাঁ চিত্র তাহলে চিত্র এটাই হচ্ছে এটা, ঠিকই আছে, বি এটা। তাহলে এই যে দেখো, চিত্র এ চলন প্রক্রিয়াটি হাইডার লুপিং বা হামাগুড়ি, অন্যদিকে বি চিত্র প্রক্রিয়াটি সমারসল্টিং বা ডিগবাজি। লম্বা দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে লুপিং এর তুলনায় সমারসল্টিং প্রক্রিয়াটি যথেষ্ট কার্যকরী। না, এরা আসলে ভুল লিখেছে। সমারসল্টিং এটা ডিগবাজি না, লম্বা দূরত্বের জন্য লুপিং, লম্বা দূরত্বের জন্য লুপিং। এটা আমি যেভাবে তোমাদেরকে ব্যাখ্যা বললাম ঠিক ওইভাবে বলতে হবে। এটা বইয়ের থেকে নেয়া, একটা গাইড থেকে নেয়া, এটা ভুল। তো ভুল এটা পাওয়া যাবে না। দেখো যে কিভাবে মানে হুবহু বই না ফলো করলে, দেখো লেকচার ফলো না করলে এই যে ভুলগুলো থেকে যায়। আচ্ছা, লম্বা দূরত্বে মানে সে তো আহ, পুরা দেহ পুরা দেহটাকে বাঁকায়ে এইভাবে কিন্তু আনতেছে, তারপরে পুরাটা টেনে নিয়ে যাচ্ছে পদচাত্রীটা। হ্যাঁ, এইভাবে কিন্তু সে দেখো অনেকখানি জায়গা নিচ্ছে। আর যখন ডিগবাজি দিচ্ছে, সে পুরা এরকম এরকম তোমার একটু দেখাচ্ছি, এরকম দাঁড়িয়ে থাকছে, এরকম করে এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। বাট লুপিং যখন হচ্ছে, কিন্তু পুরা যতখানি লুপ নিচ্ছে, পুরা দেহের দেহের বেশিরভাগ অংশটা 80% জায়গা নিয়ে, দূরত্বের জায়গা নিয়ে কিন্তু সে টেনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য। এরপরে আমরা আসি আরো কিছু কোশ্চেন আছে এখানে, যেমন হাইড্রা স্বাদু পানির আণুবীক্ষণিক জীব, গ্যাস্ট্রোডার্মিস পরিবৃত্ত, এর কেন্দ্রীয় গহ্বরকে সিলেন্ট্রন বলা হয়ে থাকে। এরকম একটা ইয়ে দেয়া আছে। হুম, এখানে আছে হাইপোস্টম কি। হাইপোস্টম আমরা জানি যে হাইড্রার মুখে মতো যে অংশটা সম্মুখ ভাগে যে মোচাকৃতির অংশটা, এটাকে হাইপোস্টম বলা হয়। এখানে প্রচুর গ্রন্থি কোষ্ঠটা। হাইড্রায় পরনিষেধ ঘটে, পরনিষেধ ঘটে ওই যে তোমার নিষেকটা তোমার শুক্রাশয় ডিম্বাশয় হলেও সে কিন্তু শুক্রাণু কিন্তু বাইরে গিয়ে তোমার সাতটায় সাতটায় গিয়ে তার যে কোনোটাই সে কিন্তু মানে একটার ভিতরেই কিন্তু হচ্ছে না যে শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় ওখানে নিষেক হচ্ছে, তা কিন্তু হচ্ছে না, বাইরে হচ্ছে। শুক্রাণু গুলা ম্যাচিউর হচ্ছে, টেস্টিস বা শুক্রাশয় ম্যাচিউর হয়ে শুক্রাণু গুলা বের হয়ে সাঁতার কাটতেছে, এরপরে কিন্তু তারা অন্য কোনো ডিম্বাশয়ে গিয়ে মিলিত হচ্ছে। এই জন্য এটাকে পরনিষেধ ঘটে বলছে। হাইড্রায় উল্লেখিত প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে বর্ণনা করো। হাইড্রার আত্মরক্ষা, হাইড্রার আত্মরক্ষা তো আমরা জানি যে কর্ষিকা দিয়ে করতেছে হাইড্রা তার আত্মরক্ষা গুলা। তার ওই যে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আছে, সেই নেমাটোসিস্ট গুলি এক একটা এক এক ধরনের কাজ করে থাকে। আবার সে অনেক সময় বিপদ আপদে সাথে কিন্তু কি করতেছে, হম তোমার দেখলে সে কিন্তু সরে যায়। অ্যামিবার্ড চলনের মাধ্যমে কিন্তু সে সরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। কখনো কখনো সে ভেসে বেড়াচ্ছে, তার খাবারের যখন অপ্রতুলতা থাকতেছে, তখন সে আম, আহ, কি করতেছে, আহ, যৌন প্রক্রিয়া বংশ বিস্তার করতেছে। অনেক কিছু লেখা যায় এখানে, লেখার কোনো শেষ নেই। সবই কিন্তু তার আত্মরক্ষা, তার নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য সে যা যা করে সেগুলি হচ্ছে হাইড্রার আত্মরক্ষা। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত গহ্বরে কি পরিপাক ক্রিয়া শেষ হয় আলোচনা করবো। যে পরিপাক আমরা পড়েছিলাম, বহি পরিপাক হয়, অন্ত পরিপাক হয়, দুটাই হয়। বহি এগুলি আমি কি সময় বেশি নিয়ে ফেললাম? 20 মিনিট, আচ্ছা শেষ করে দিচ্ছি।
তো এইরকম আর কি। জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে এমন একটি প্রাণী আছে যার কতগুলি লম্বা ফাঁপা সুতার মতো সূত্রক আছে, যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলনে সহায়তা করে। এছাড়াও প্রাণীটির সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়া বিদ্যমান। তাহলে উটিট কি, এটা অন্য জায়গা থেকে চ্যাপ্টার থেকে দেখছে। মেসোগ্লিয়া কি, এটা তোমরা পারবা। উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন সম্পন্ন করে, সমারসল্টিং, ডিগবাজি। আর উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি শিশু প্রাণীর পুনরুৎপত্তি সহায়ক বিশ্লেষণ করো। তার পুনরুৎপত্তি কিভাবে হয় সেটা আহ, আহ, পুনরুৎপত্তি সহায়ক মানে ওই ইন্টারস্টিশিয়াল কোষগুলা কিভাবে করতেছে এভাবে তোমার ব্যাখ্যাগুলো দিতে হবে। গ্রিক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীর গতি সম্পন্ন চলন প্রদর্শন করে। এখানে আছে হাইপোস্টোম কাকে বলে, নেমাটোসিস্ট কি, সবই পারবা। উদ্দীপক ও প্রাণীটির উল্লেখিত চলন পদ্ধতি সচিত্র ব্যাখ্যা করো। অনেকগুলি চলন আছে, তার মধ্যে আহ, প্রধান দুইটা ব্যাখ্যা করা হলো, তোমরা এইভাবে দিবা, বেশি তো লিখতে পারবে না। জীবন পরিচালনায় উদ্লিখিত প্রাণীটি কোন পর্যায়ে কাজ বন্টন করে করে বিশ্লেষণ করে শ্রম বন্টন। শিক্ষক ক্লাসে প্রতীক প্রাণী হাইড্রা বহিত কন্টকের বিভিন্ন কোষের বর্ণনা দিয়ে বললেন প্রতিটি কোষ ভিন্ন ভিন্ন কাজ করে, যেমন শিকার ধরা, পরিপাক, প্রতিরক্ষা, সংবেদন গ্রহণ ইত্যাদি। এখানে আছে ওমাটিডিয়াম কি, অন্য জায়গা থেকে দিয়েছে, এটা তোমার এই চ্যাপ্টারে না। হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন, সেটা তোমরা পারো। উদ্দীপকে উল্লেখিত শিকার ধরার কাজে জড়িত কোষের গঠন বর্ণনা করো। ওই যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া বলছিলাম, ও শিকার ধরার কাজে জড়িত কোষের গঠন বর্ণনা, তার মানে হচ্ছে নিডোপ্লাস্ট কোষের গঠন। উদ্দীপকে উল্লেখিত শিকার ধরার কাজে জড়িত কোষ সমূহের মধ্যে শ্রমবন্টন পরিলক্ষিত হয়। এই শিকার ধরার কাজে জড়িত কোষ সমূহের মধ্যে শ্রমবন্টন পরিলক্ষিত হয় মানে কি, ওই যে নিডোপ্লাস্ট কোষগুলি, 4 ধরনের নিডোপ্লাস্ট কোষ এক একটা এক এক ধরনের কাজ করে থাকে, সেইগুলি তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। যাই হোক, আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো আমি হ্যাপি যে তোমাদেরকে মানে চ্যাপ্টারের সমস্ত সবগুলা জায়গায় টাচ করতে পেরেছি, এবং ফাইনালি যে কিছু প্রশ্ন সলভ করাতে পারলাম, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারলাম, এই জন্য আমার ভালো লাগছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঠিক মতো পড়াশোনা করবে, এটাই আশা কামনা করি। খোদা হাফেজ।